প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গতি থেকে পড়ন্ত বস্তুর সূত্রগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ গ্যালিলিও এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর উপরে পরীক্ষা নিরীক্ষা করে তিনটে সূত্র প্রদান করেন এবং সেই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে আমরা এমসিকিউ বা শর্ট কোশ্চেন সমাধান করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে বলে নেওয়া ভালো যে এই যে তিনটা সূত্র প্রদান করেন, সূত্র তিনটা শুধুমাত্র বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য এবং সমান উচ্চতা থেকে বস্তুগুলো ফেলে দেওয়া হবে। তো প্রথম সূত্রটা ছিল স্থির অবস্থান থেকে, অর্থাৎ এখানে কথাই থাকবে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় এইখানে কোন কোন ধরনের বল কাজ করতে পারে। এখানে শুধুমাত্র পৃথিবীর টান বল ছাড়া অন্য কোনো বল কাজ করবে না, অর্থাৎ মাধ্যাকর্ষণ বল ছাড়া এখানে অন্য কোনো বল কাজ করবে না পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। আর এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো প্রমাণ করার জন্য একটা বায়ুশূন্য স্থান বা ভ্যাকুয়াম স্থান তৈরি করতে হবে, আর না হলে আমরা এখান থেকে সঠিক রেজাল্ট পাবো না। তো প্রথমেই বলছি প্রথম সূত্রটা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। অর্থাৎ প্রথম সূত্রটা ছিল স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। আমরা মনে হয় এটা ভালো করে মনে রাখতে পারবো যে এই যে সূত্রটা এটা শুধু কনসেপ্টের মধ্যে আটকে আছে, এটা আমরা ওই থিওরিটিক্যাল এমসিকিউর জন্য আমরা নিব। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্রটা ছিল, এই সূত্রটা খুবই ভালো, এখান থেকে আমাদের অনেক দ্বিতীয় এবং তৃতীয় সূত্রটার গাণিতিক প্রতিবেদন রয়েছে এবং এখান থেকে আমাদের ম্যাথ সলভ করতে হয়। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এখন বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা একটা তাদের গতিপথ দেখতে চাই, যে আমরা একটা নির্দিষ্ট হাইট, এই হাইট থেকে কোনো একটি বস্তুকে আমরা ছেড়ে দিলে প্রথম t1 সময়ে যদি বস্তুটার বেগ v1 হয়, তবে পরবর্তী t2 সময়ে তার বেগ v2 এবং পরবর্তী t3 সময়ে তার বেগ হবে v3। অর্থাৎ যেই কনসেপ্টটা দিল গ্যালিলিও, অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এখানে আমরা পেলাম প্রথম ক্ষেত্রে t1 সময়ে v1 বেগ প্রাপ্ত হয়, তার মানে এটা হবে v1 সমানুপাতিক t1, প্রপোর্শনাল বা সমানুপাতিক। বেগ যত বাড়বে সময় তত বাড়বে, অর্থাৎ সময় যত বাড়বে বেগ তত বাড়বে। এখান থেকে আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দেই, তাহলে k ইনটু এটা হবে t1। এটাকে যদি আমরা এভাবে করি, v1 বাই t1 ইকুয়াল হলো k, এটাকে আমরা চাইলে একটা সমীকরণ দিয়ে দিতে পারি। এবারে আমরা জাস্ট দ্বিতীয় ক্ষেত্রে যদি চিন্তা করি, v2 সমানুপাতিক চিহ্ন k2, তার মানে v2 ইকুয়াল হলো k t2। একইভাবে v2 বাই t2 ইকুয়াল হলো k। এখান থেকে আমরা যদি থার্ড স্টেপের ক্ষেত্রে চিন্তা করি, v3 সমানুপাতিক চিহ্ন হবে t3, তার মানে v3 ইকুয়াল k t3। এখান থেকে একইভাবে যদি আমরা এটাকে অনুপাত করে নিই, তাহলে v3 বাই t3 ইকুয়াল হবে k। তার মানে বোঝা যাচ্ছে যে এই তিনটাকে যদি আমরা সমন্বয় করি, এটা সমীকরণ, এখানে এটা সমীকরণ, তো ফাইনালি বলা যায় যে প্রত্যেক ক্ষেত্রে যে আমরা এই বেগ বনাম সময়ের যে রেশিওটা পাবো, সেটা একটা ধ্রুব সংখ্যা হবে। v1 t1 ইকুয়াল হলো v2 বাই হলো t2 ইকুয়াল হলো v3 বাই হলো t3 ইকুয়াল হলো ধ্রুবক, অর্থাৎ k মানে ধ্রুবক।
আমরা সাধারণত সমত্বরণের একটা এক্সাম্পল দিয়ে থাকি। এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সমত্বরণের এক্সাম্পল দেই। কিভাবে দেই তোমরা একটু যদি দেখো, আমরা গতির প্রথম সমীকরণটা জানি, v = u + at। এইখানে a হলো সমত্বরণে অথবা সুষম ত্বরণে চলমান বস্তু, অর্থাৎ এটা সরল রৈখিক পথে ভূপৃষ্ঠে চলমান বস্তুর ক্ষেত্রে। কিন্তু যদি উপর থেকে নিচে পড়ে মুক্তভাবে পড়ন্ত বস্তু যদি হয়, তখন আদিবেগ দরকার নেই, আর এ হয়ে যাবে g, মানে এটা v = gt হবে, v = gt হবে। এখন যদি আমরা g এর মান 9 পয়েন্ট বসাই, v এর মান আমরা এখানে 9.8, মানে আমরা জানি এখানে g এর মান হলো 9.8 আর এখানে t। এখন আমরা চিন্তা করছি যে v এবং t এর মান যে অনুপাতটা প্রত্যেক ক্ষেত্রে 9.8 বানাতে পারবো কিনা। এখন এইখানে একটা জিনিস আমরা যদি খেয়াল করি যে প্রথম সেকেন্ডে প্রথম যদি বেগ এবং সময়, বেগের মান প্রথম ক্ষেত্রে যদি 1 হয় তাহলে শুধু v ব্যবহার করলাম, এবং সময় যদি অন হয় তাহলে সেটাকে আমরা t ব্যবহার করলাম, তার মানে 9.8। এবারে যদি বেগ দ্বিগুণ হয় মানে 2v, এবং সময়ও যদি দ্বিগুণ হয় তার মানে এটা মানে 2 সেকেন্ড বললাম, বা পূর্বেরটার দ্বিগুণ তার মানে সময়ও পূর্বেরটার দ্বিগুণ, তার মানে 2t = 9.8। দেখো এখান থেকে এই 2 কেটে দিলে v ভাগ t মানে ত্বরণ, তার মানে কত 9.8, এটাও কিন্তু আমরা 9.8 পেলাম। এবারে যদি আমি আবার দেখি যে একেবারে প্রাথমিক অবস্থার তৃতীয় নাম্বার থার্ড স্টেপে যদি পূর্বেরটার 3 গুণ বেগ হয় তার মানে 3v, এবং সময়ও যদি 3 গুণ লাগে তার মানে 3t = সেই রাইট সাইডে 9.8, তার মানে এটা যদি কেটে দিই তাহলে দেখো v ভাগ t, অর্থাৎ v ভাগ t মানে বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ। তার মানে দেখা যায় যে প্রত্যেক ক্ষেত্রে ত্বরণের মান অপরিবর্তনীয়, তার মানে এটা একটা কিন্তু সমত্বরণের বেস্ট এক্সাম্পল বলতে পারি। অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তু সমত্বরণে ভূপৃষ্ঠে পতিত হয়, এটা আমরা বলতে পারি। তার মানে আমার মনে হয় তোমরা প্রথম সূত্রটা মোটামুটি, দ্বিতীয় সূত্রটার কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবারে তাহলে এইখান থেকে কোন ধরনের ম্যাথ আসে বা কি আসতে পারে, যদি বলা হয় যে 1 সেকেন্ডে যদি 5 মিটার/সেকেন্ড বেগ অর্জন করে, 1 সেকেন্ডে যদি 5 মিটার/সেকেন্ড মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু, যদি মুক্তভাবে পড়ন্ত বস্তু প্রথম 1 সেকেন্ডে যদি 5 মিটার/সেকেন্ড বেগ অর্জন করে, তবে 4 সেকেন্ডে কত বেগ অর্জন করবে। বলছি প্রথম 1 সেকেন্ডে যদি একটি বস্তু 5 মিটার/সেকেন্ড বেগ অর্জন করে, তবে 4 সেকেন্ডে কত বেগ অর্জন করবে। তাহলে আমরা কিন্তু এই যে রেশিওটা নিয়ে কিন্তু কাজটা করতে পারি। কিভাবে? প্রথম v1, তার মানে এটা আমাদের হবে v1 সমান হলো 5, এবং এটা হলো আমাদের t1 হলো 1 সেকেন্ড, আর এইখানে রাইট সাইডে v2 কত হবে, আমরা v2 বের করব, আর t2 হলো কত 4 সেকেন্ড। এখন যদি এটা আমরা গুণ করে দেই তার মানে v3 = হবে 4 × 20, এটা। এরপর আমরা এটা দেখতে পারি যদি এটা আমরা রেশিও করলে দেখো যে v কে এখানে যদি আমরা v কে t দ্বারা ভাগ করি তার মানে 5 হলো 1। এবারে যদি আমরা একইভাবে এই শেষের স্টেপটা বের করতে চাই, শেষে আমরা বেগ কত পেলাম, শেষে বেগ পেলাম আমরা 20 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তার মানে একইভাবে 5/1, এই রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে বেগ বনাম সময় এর অনুপাত একই থাকে। অর্থাৎ এটা ছিল পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র বা গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটা। পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র অর্থাৎ গ্যালিলিওর তৃতীয় সূত্রটা ছিল স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ তৃতীয় সূত্রটা এমন ছিল যে h = t²। এখানে
একইভাবে যদি আমরা একটু এই চিত্রের মাধ্যমে দেখি যে প্রথম t1 সেকেন্ডে যদি h1 দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ t2 সেকেন্ডে h2 দূরত্ব অতিক্রম করবে, একইভাবে t3 সেকেন্ডে h3 দূরত্ব অতিক্রম করবে। তখন অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনাবাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের সমানুপাতিক বর্গের, অর্থাৎ নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। কি বলা যায়? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে h সমানুপাতিক t স্কয়ার। যদি এখান থেকে আমরা কয়েকটা স্টেপে এই সময়টা নেই, h1 সমান বলতে পারি যে এটা t1 স্কয়ার, সমানুপাতিক চিহ্ন তো থাকবেই। তার মানে এটাকে আমরা এরকম লিখতে পারি h1 বাই t1 স্কয়ার। দ্বিতীয় ক্ষেত্রে যদি চিন্তা করি, ওই যেমন দ্বিতীয় সমীকরণ থেকে যে আমরা যেমন করে আমরা অনুপাতটা নিয়ে নিয়েছিলাম, এভাবে যদি চিন্তা করি, বা এটাকে যদি আমরা আবার দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করি h2 সমানুপাতিক t2 স্কয়ার, তার মানে হবে h2 ইকুয়াল k t2 স্কয়ার। একইভাবে যদি আমরা তৃতীয় ক্ষেত্রে চিন্তা করি h3 সমানুপাতিক t চিহ্ন t3 স্কয়ার, তার মানে h3 ইকুয়াল k ইনটু t3 স্কয়ার। যদি আমরা এটাকে একইভাবে রেশিও করি h2 বাই t2 স্কয়ার ইকুয়াল k, h3 বাই হলো t3 স্কয়ার ইকুয়াল k। তার মানে আমরা সমীকরণটা পাই h1 বাই t1 স্কয়ার ইকুয়াল h2 বাই t2 স্কয়ার, একইভাবে h3 বাই হলো t3 স্কয়ার ইকুয়াল k, মানে সমানুপাতিক চিহ্ন। এখানে অঙ্কগুলো এরকম আসে, অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা গতির তৃতীয় সমীকরণটা জানি, s ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ার, এটা আমরা জানি। এখন যখন বস্তুটা উপর থেকে নিচে পড়বে তখন s টাকে জাস্ট আমরা h দ্বারা কনভার্ট করব, h এখানে ut প্লাস হাফ, মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ মানের মান হবে g t স্কয়ার। এখন যেহেতু বস্তুটা মুক্তভাবে পড়ছে তখন u এর মান থাকবে না, u এর মান না থাকলে কি হবে? হাফ অফ gt স্কয়ার। এখন আমরা এখান থেকে মুক্তভাবে পরন্ত বস্তু 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, প্রথম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, দ্বিতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, সেটা আমরা বের করতে পারি। তার মানে h1 ইকুয়াল আমরা যে করতে পারি, এখানে g এর মান 9.8 এবং h এর মান যদি 1 ব্যবহার করি হোল স্কয়ার, তার মানে এটা রেজাল্ট আসবে 4.9। অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তু প্রথম সেকেন্ডে 4.9 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে যদি আমরা বের করি যে তাহলে 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, যেমন একইভাবে এটা h2 ইকুয়াল আমরা বের করতে পারি হাফ অফ g এর মান 9.8 ইনটু t এর মান 2 এর বর্গ, তার মানে যেটা হবে হাফ ইনটু 9.8 ইনটু হলো 4, তার মানে এটা কাটলে আমরা 2 পাবো। তার মানে এটাকে গুণ করলে 19.6 মিটার, অর্থাৎ দ্বিতীয় সেকেন্ডে। যদি সিম্পলি বলে যে মুক্তভাবে পরন্ত বস্তু 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, অথবা 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, অথবা 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা এইভাবে করে দিতে পারি। কিন্তু মজার বিষয় এখান থেকে যে অঙ্কগুলো আসে সেটা এরকম, মুক্তভাবে পরন্ত বস্তু প্রথম 5 সেকেন্ডে, এটা বলতে পারি 3 সেকেন্ডে যদি 10 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 4 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে। মুক্তভাবে পরন্ত বস্তু 3 সেকেন্ডে যদি 10 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। একইভাবে আমরা যদি এটা বের করি যে প্রথম ক্ষেত্রে এটা আমার t1, এটা হলো h1, এটা হলো আমার t2, বের করতে হবে কি h2 কোশ্চেন মার্কস, অর্থাৎ আমরা h2 বের করব। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা একটু এখানে লিখি, যেমন h1 বাই হলো t1
স্কয়ার ইকুয়াল h2 বাই হবে t2 স্কয়ার। আমরা কি বের করব, h2 এর মান বের করব। তার মানে h2 ইনটু t1 স্কয়ার ইকুয়াল হবে h1 ইনটু t2 স্কয়ার, এটা হবে তো। তাহলে h2 ইকুয়াল হবে h1 ইনটু t2 স্কয়ার বাই হলো t1 স্কয়ার। এখন আমরা যদি মান বসাই, h1 এর মান, h1 কত 10 হবে। এবারে t2 এর বর্গ, t2 কত, এখানে 4 এর বর্গ মানে 16। এবারে এখানে 3 এর বর্গ কত 9, 3 এর বর্গ 9 হয়। তার মানে এখান থেকে আমরা যদি 10 কে এক্স্যাক্টলি 10 কে 16 দ্বারা গুণ করলে 160 হবে, 160 কে 9 দ্বারা ভাগ করে রেজাল্টটা নির্ণয় করে ফেলতে পারবো। অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে, কোনটা, অর্থাৎ এই যে সূত্রটা রেশিও আকারে দেয়া আছে h1 বাই t1 স্কয়ার ইকুয়াল h2 বাই t2 স্কয়ার, এই সূত্র ব্যবহার করে আমরা করতে পারবো। আর যদি শুধু সিম্পলি বলে যে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমরা এটা করে ফেলতে পারি। আমার মনে হয় এই পরন্ত বস্তুর সূত্রগুলো তোমরা সহজেই এখান থেকে সমাধান করতে পারবে, কোনো সমস্যা নেই। এবারে আমরা দেখব পরন্ত বস্তুর সমীকরণ। আমরা সাধারণত এই গতির সমীকরণগুলো জানি। গতির সমীকরণ আছে v ইকুয়াল u প্লাস at, আছে s ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ার, এবং v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস টুয়াইস as, এটা আছে। আমরা এই জাস্ট এখানে যে পরিবর্তনটা আনবো যে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে, এখন এখানে তো ত্বরণ হলো কি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এটা হলো ভূপৃষ্ঠে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যায়, তখন কোন একটি বস্তু বেগের হ্রাস বৃদ্ধি ঘটে নির্দিষ্ট দিকে, তখন সেটাকে আমরা সাধারণত ত্বরণ হিসাবে ব্যবহার করি। কিন্তু মুক্তভাবে যখন বস্তুটা পড়বে, উপর থেকে যখন ভূপৃষ্ঠের দিকে পতিত হবে, তখন কিন্তু জি এর মান, তখন একে আমরা জি দ্বারা কনভার্ট করবো, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ, তার মানে জি হবে। অভিকর্ষ ত্বরণটা আসলে কি জিনিস? মুক্তভাবে পরন্ত বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এখন আমরা যদি এই প্রথম যে সমীকরণটা, এটাকে যদি পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে চাই, তাহলে প্রথম সমীকরণটা দাঁড়াবে v ইকুয়াল u প্লাস জিটি, এখন মুক্তভাবে পরন্ত বস্তু যখন ভূমির দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে অভিকর্ষ বলের প্রভাবে পড়ে, তখন জি এর মানটা আমরা নিব প্লাস, জি এর মান প্লাস, অর্থাৎ পৃথিবী যেদিকে টানছে বস্তুটা সেই দিকেই পড়ছে, তার মানে জি এর মান প্লাস। যদি জি এর মান প্লাস নেই এবং আমার হাতের যে এই মার্কার আছে, আমি ছেড়ে দিলে কিন্তু নিচে এমনি আলটিমেটলি পড়ে যাবে, তার মানে এখানে কোনো আদিবেগের দরকার হয়নি। যেহেতু কোনো আদিবেগের প্রয়োজন হয়নি, এই জন্য আদিবেগ 0 হবে। তখন সমীকরণটা দাঁড়াবে v ইকুয়াল জিটি, আমরা এটা ইউজ করতে পারি। এবারে দ্বিতীয় সমীকরণ ছিল s ইকুয়াল ut প্লাস হাফ অফ gt স্কয়ার। এখন এখানে আমরা দেখব, আমরা জাস্ট s কে h দ্বারা কনভার্ট করব, এবং আমরা a কে তো g দ্বারা কনভার্ট করলাম, এখানে a কে g দ্বারা কনভার্ট করব। তার মানে তখন সমীকরণটা দাঁড়ায় h ইকুয়াল ut প্লাস হাফ অফ gt স্কয়ার। এখন এখানে একটা জিনিস আমরা খেয়াল করব যে একইভাবে বস্তুটা যখন আমরা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেই বা ছেড়ে দেই, তখন কিন্তু কোনো আদিবেগের প্রয়োজন হয় না। যেহেতু কোনো আদিবেগের প্রয়োজন হয় না, সেহেতু আমরা এই সমীকরণটা পেয়ে যাব 0 প্লাস হাফ অফ gt স্কয়ার, তার মানে এটা হবে হাফ অফ gt স্কয়ার। আমরা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সমীকরণটাও ইউজ করতে পারি। অর্থাৎ কি দাঁড়ালো, মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা h ইকুয়াল হাফ অফ gt স্কয়ার দিয়ে অঙ্ক করতে পারবো। মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা v ইকুয়াল gt এইটা করতে পারবো। এবারে শেষ কোশ্চেন যেটা, এখানে আমরা জাস্ট g কে a কে g দ্বারা কনভার্ট করব এবং এখানে s কে h দ্বারা কনভার্ট করব। তৃতীয় সমীকরণটা আমরা একটু দেখি যে কি হয়। তাহলে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh,
একইভাবে আমরা দেখি যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ থাকে না, এটা জিরো, এখানে 2gh, এখানে এটা v স্কয়ার, তার মানে v স্কয়ার ইকুয়াল হবে 2gh। এটা একটা আমরা পার্ট পাই। এবং একই সাথে এখান থেকে আমরা আরো একটা জিনিস পাবো, অর্থাৎ যদি শুধু v এর মান নির্ণয় করতে চাই, v হবে বর্গমূল 2gh, অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ এই সমীকরণ দিয়ে আমরা নির্ণয় করতে পারি। আমরা মুক্তভাবে পড়ন্ত বস্তুর সমীকরণগুলো দেখলাম, তিনটা সমীকরণ। এটা এই তিনটা সমীকরণের উপর ভিত্তি করেই কিন্তু আসলে এই গ্যালিলিও সূত্রটা, অর্থাৎ এটা স্রেফ গতির সমীকরণ ছাড়া আর কিছুই নাই। কিন্তু এইগুলা মুক্তভাবে পড়ন্ত বস্তু বায়ুশূন্য স্থান বা ভ্যাকুয়ামের ক্ষেত্রে প্রযোজ্য।